দেখো কি বলছে এখানে, একজন 60 কেজি ভরের নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে 20 মিনিটে, সরি মিনিটে 20 বার ঘুরতে পারেন। এই যে মিনিটে 20 বার ঘুরতে পারেন, তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর জন্য চেষ্টা করেন। প্রথম প্রশ্ন, নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘোরালে জড়তার ভ্রমকদের তুলনা করো। এখানে কনসেপ্টটা কি ছিল? আগে আদিতে কৌণিক ভরবেগ যা ছিল শেষেও তাই থাকবে, মানে সে আগে যা পারতো এখন ওইটা পারার জন্য তাকে কৌণিক ভরবেগটা কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। আগে যদি কৌণিক ভরবেগ থাকতো 10, এখনো কৌণিক ভরবেগ থাকবে কত? 10। ঠিক আছে, তো আমরা এখানে কনসেপ্টটা কি নিব? I1 ω1 সমান I2 ω2। তাহলে এখন মিনিটে ঘুরতো 20 বার, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো, ব্যাপারটা কিন্তু এত কঠিন না। আগে ঘুরতো মিনিটে 20 বার, এখন ঘুরে মিনিটে 30 বার। এই সংখ্যাটাই তো মূলত কৌণিক বেগের অনুপাতের হিসাব। তোমার তো এখানে 2π নিয়ে আসার দরকার নেই, কারণ 2π কাটাই যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি মিনিটে ঘুরতাম 20 বার, মিনিটে ঘুরি এখন 30 বার। তাইলে এই 20/30 কোথায় বসে? 2πn × n/t। তাহলে আগের বার কৌণিক বেগ বেশি ছিল নাকি এখন বেশি আছে? আগের বার বেশি নাকি এখন বেশি? মিনিটে 20 বার ঘুরলে কৌণিক বেগ বেশি হবে নাকি মিনিটে 30 বার ঘুরলে কৌণিক বেগ বেশি হবে? 30 বার ঘুরলে। তো এখানে যদি লিখি তাহলে I2/I1 সমান কি ω1/ω2। জড়তার ভ্রমকদের তুলনা করতে বলছে না? তো আমরা বললাম I2/I1 মানে কি, শেষের জড়তার ভ্রমক বাই আদি জড়তার ভ্রমক সমান কি হবে? ω1/ω2। নিশ্চয়ই বুঝতেছে এখন। 2πn/t 2πn/t করলে খালি nটাই টিকে থাকবে, বাকি সবাই তো কাটাকাটি যাবে। 2π কাটাকাটি যাবে, আর দুইজনে তো মিনিটের হিসেবে দিচ্ছে, মিনিট মিনিটে কাটা যাবে, থাকবে কে? সংখ্যাটা। তো ω1 এর ক্ষেত্রে সংখ্যা কে বসবে? ω1 মানে কি উপরেরটা না, এখানে বসবে 20। আর ω2 এর ক্ষেত্রে সংখ্যাটা কি বসবে? 30। আমি কি বলছি কি বুঝতে পারছো? তাহলে এখানে যদি কেটে কাটাকাটি করে দিই, আনসারটা হবে কত? 0/0 কাটা, তাহলে 2/3। এটা কিন্তু 0/0 কাটা ওই কাটা না যেভাবে তুমি চাও। তুমি যে মাঝে মধ্যে কেটে ফেলো না, sin x + 30 আর সাইন, ধরো cos x + 30 কে তুমি x + 30 কেটে ফেলো, এরকম কাটা না। এটা মূলত হচ্ছে উভয় পক্ষকে আমরা 10 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, তো I2/I1 সমান কত আসলো আমাদের? 2/3। এটাই হচ্ছে তোমার আনসার। এবং এক্সাক্ট সেম প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এমসিকিউ তো আসতে পারে, তখন কি দেখে দেখে আনসার করে দিতে পারি না? তাহলে খেয়াল করি এই যে কথাগুলো বললাম, 2πn/t নর্মালি কিন্তু গ্রামার ফলো করলে করলে আমার এটা এভাবে লেখার কথা, 2πn/t, দেন 2πn/t লিখে করার কথা। সিকিউতে আমরা ওভাবেই করবো, বাট এমসিকিউতে কিন্তু তোমাকে ফাস্ট হওয়া লাগবে, মাথার মধ্যে কিছু করে খাতার মধ্যে একটু কম করেই যাতে আনসারটা চলে আসে। বুঝা গেছে কিনা? তাহলে প্রথমটা আমাদের ডান। বুঝছো? এই যে তাফিমা বুঝছো? পরেরটা, উদ্দীপকের নৃত্যশিল্পীর পরিবর্তিত কৌণিক গতিশক্তি দ্বিগুণ হবে কিনা। তো গতিশক্তির অনুপাত বের করে ফেলবো আমরা নাকি? গতিশক্তির সূত্রটা কি? Ek2/Ek1। এখানে কি আসবে? গতিশক্তির সূত্রটা কি কৌণিক গতিশক্তির? ½ I1 ω1 স্কোয়ার ½ I2 ω2 স্কোয়ার। এখানে আসবে কি? ½ I2 ω2 স্কোয়ার ডিভাইডেড বাই ½ I1 ω1 স্কোয়ার। তো বুঝতেছো নিশ্চয়ই এখানেও আমাদের হাফ হাফ কাটা। আর I2 আর I1 এর অনুপাত তো আমরা একটু বের করছি 2/3। আর ω2 আর ω1 তো আমরা, হ্যাঁ ঠিক আছে, এটা উল্টা হবে জাস্ট। ω2 ω1 এর মানে ω1/ω2 যদি 2/3 হয়, ω2/ω1 কি হবে? 3/2, তারপর স্কোয়ার কি হবে? 9/4। তাহলে I2/I1 থেকে আমরা পাচ্ছি কি? 2/3। আর ω2/ω1 স্কোয়ার থেকে আমরা পাচ্ছি কি? 9/4। দেন কাটাকাটি করে কি থাকবে? এখানে থাকবে 2, এখানে থাকবে 3। আনসার হবে 3:2। গত ক্লাসের ম্যাথ জাস্ট আজকে আবার সলিউশন দিলাম। তাহলে আশা করি বুঝতেছে গত ক্লাসের তুলনায় আজকে ম্যাথটা ফাস্ট সলভ হয়ে গেছে। বুঝছো কিনা? এই জন্য রিভাইজ দিতে হবে মাঝে মধ্যে। ক্লিয়ার এটা সবার 11 নাম্বারটা? 3/2 মানে কি? দেন না, 1.5 গুণ। তাহলে এখানে তো আনসার বলতে বলছে কত গুণ হবে না? তাই এই যে আমাদের E2/E1 আসলো 3/2। আমার তো বলতে হবে পরের গতিশক্তিটা আগের গতিশক্তির কত গুণ, সেভাবে প্রশ্নটা চাইছে তোমার কাছে, দ্বিগুণ হবে কিনা জিজ্ঞেস করছে। আমি বলবো এখানে দেখা যাচ্ছে E2 সমান 3/2 × E1, যেটাকে আমি লিখতে পারি 1.5 E1, অর্থাৎ এটা 1.5 গুণ হয়েছে, দ্বিগুণ হয় নাই। তোমাকে এইভাবে পরবর্তীতে ব্যাখ্যা দেওয়া লাগবে। বুঝছো কিনা? তো দেখো এই সেম ম্যাথটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, বাট এমসিকিউতে তুমি যদি এমনি লম্বা করে করতে যাও, এইভাবে যদি লম্বা করে করতে যাও, তোমার কিন্তু অনেক সময় লাগবে। বুঝছো কিনা? পরেরটা কি বলছে? নিচের চিত্র একে একটি বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে পাতের অভিলম্ব ভাবে এবি অক্ষদণ্ডটি এবি অক্ষদণ্ডটি এবং চিত্র 2-এ চাকতির পাতের সমতলে বেশের মধ্য দিয়ে, দুইটাই তোমাদের কমন প্রশ্ন।
একটা হচ্ছে পাতের সাথে লম্বভাবে কেন্দ্র দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে ওই চাকতির সাথে সমতলে বেশ বরাবর যাচ্ছে। ওকে, আছে। প্রতিটি পাতের ভর হচ্ছে 2 কেজি, ব্যাসার্ধ 1 মিটার। প্রথম প্রশ্ন কি করছে দেখো, এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামকের মান নির্ণয় করে, সূত্র মুখস্থ না আমাদের, হাফ এম আর স্কোয়ার, মনে আছে কিনা? দ্বিতীয় প্রশ্ন, পাত দুটিকে সমপরিমাণ টর্ক প্রয়োগ করলে এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা, গাণিতিক ব্যাখ্যা দাও, নামাজ থেকে আসার পরে ব্যাখ্যা দিও। চলো। এটা চিত্রটা অনেকটা এরকম হচ্ছে, আমরা ক্লাসে তো দেখছিলাম ঠিকঠাক মতো। এই যে জিনিসটা হচ্ছে আসলে এইটা, এই হচ্ছে আমার চাকতিটা, অক্ষটা আসলে এইভাবে যাচ্ছে, বুঝা গেছে? এই হচ্ছে আমার এবি অক্ষ, এটা হচ্ছে সিচুয়েশন একটা। আর এটা বলতেছে আসলে একটা চাকতি যে ক্ষেত্রে আমাদের ওই যে বেশ বরাবর যাওয়া অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নিয়ে কথা বলছিলাম না, সেই ব্যাপারটা এখানে বলছে যে আমাদের এই ক্ষেত্রে অক্ষটা যাচ্ছে এই বরাবর, অর্থাৎ এটা হচ্ছে বেশ বরাবর, এবং সে ঘুরবে এখন এইভাবে। এই ক্ষেত্রে সে ঘুরবে কিভাবে? এইভাবে। দুইটা সিচুয়েশন বলে দিছে। এখন তোমাকে বলছে এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামকের মান, এটা কি সহজ না? আমাকে তো এগুলো বলে দিছে এই পাশে উপরে, ভ্যালু গুলো বলে দেয়া আছে। তো এবি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্রটা কি? হাফ এম আর স্কোয়ার না? হাফের জায়গায় হাফ বসাও, এম এর জায়গায় কত বসাবো আমরা? 2 কেজি ভরের বস্তু। আর কত এই ক্ষেত্রে? আর কি বলছে? কোথায় বলছে ব্যাসার্ধ? আচ্ছা, ব্যাসার্ধ 1 মিটার বলছে, তাহলে এখানে 1 স্কোয়ার হবে। 2 2 কাটা, তাহলে আনসার কত আসবে? 1। জড়তার ভ্রামকের এককটা কি? কেজি মিটার স্কোয়ার, তাই না? এককটা হবে ভর ইন্টু ব্যাসার্ধের বর্গ, ওই যে কেজি মিটার স্কোয়ার। বসে পড়ো, বসে পড়ো। তোমরা কি বুঝতেছো? এই যে দেখো, এটা কিন্তু গত উদ্দীপক তো আগে পড়ে গেছিলে তোমরা, আমি জাস্ট প্রথমটা সলভ করলাম। এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামকটা কোনটা? এই যে হাফ এম আর স্কয়ার সূত্রটা দিয়ে প্রয়োগ করে দিছে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? পাত দুটিতে সমপরিমাণ টর্ক প্রয়োগ করলে এদের মধ্যে একই ঘূর্ণন সৃষ্টি হবে কিনা। এটা অনেকটা সেই প্রশ্নের মতো যে দুইটা বস্তুর ভর আলাদা, দুইটাতে আমি সেম বল প্রয়োগ করলাম, দুইটাতে কি আমার সেম বেগ চলে আসবে? একটার ভর 5 কেজি, একটার ভর হচ্ছে 20 কেজি। আমি যদি দুইটাতেই 10 নিউটন করে বল দেই, কে বেশি জোরে চলা শুরু করবে? যেটার ভর কম। ভর কম হইলে কি হয়? সেম বল প্রয়োগে ত্বরণটা বেশি আসে। এখানে ভর নিয়ে কথা না বলে আমরা কি নিয়ে কথা বলবো? জড়তার ভ্রামক নিয়ে। কারণ জড়তার ভ্রামক এক্ষেত্রে আমাদের ওই এফ ইজ ইকুয়াল টু এম এ যেরকম ছিল, এখানে আসবে কি টাউ সমান আই আলফা। আমি যদি দুটাতেই সেম টাউ দেই, তাহলে যার আই কম তারই তো ত্বরণ বেশি হবে, কৌণিক ত্বরণটা। তো এখানে কাইন্ড অফ ব্যাপারটা ওইটাই। তুমি এখন জাস্ট বলবা এই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত? এটা কি 1/4 এম আর স্কোয়ার ছিল না? আর এক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার। তো কম্পারেটিভলি কোনটা ছোট? এটা ছোট না? যেটা ছোট সেটা হচ্ছে জড়তা, কৌণিক বেগটা একটু বেশি পাবা। তোমাকে কথা বলা লাগবে কিন্তু আনুপাতিক ভাবে, তুমি কিন্তু ডিরেক্ট বাংলা বললে হবে না। তুমি বলবা দুইটার জড়তার ভ্রামক অনুপাত, এইভাবে বলবা তুমি। টাও সমান আই আলফা যদি হয়, দুই ক্ষেত্রে কিন্তু টাও এর মানটা সমান, তাই আমি বলবো প্রথমটার ক্ষেত্রে যদি বলি I1 আলফা 1, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি কি বলবো I2 আলফা 2। তুমি নিজেই দেখবা আলফা 2 বাই আলফা 1টা অনুপাত কি আসে, তুমি সেই অনুযায়ী কাজটা করবা। আমি যদি এটাকে বলি 1 এর হিসাব, এটাকে যদি বলি আমি 2 এর হিসাব, তাহলে I1 আলফা 1 কি হবে? হাফ এম আর স্কোয়ার ইন্টু আলফা 1 সমান এখানে কি আসবে? 1/4 এম আর স্কোয়ার ইন্টু আলফা 2। তোমার কাজ হচ্ছে এখন আলফা 2 আর আলফা 1 এর অনুপাতটা বের করা। ত্বরণ কার বেশি হবে বলছিলাম আমরা? যেটা জড়তার ভ্রামক কম, সেটাই তো স্বাভাবিক। এখানে আমার হাফ, সরি, এম এম কাটা, আর স্কোয়ার কাটা, তাহলে অনুপাতটা কি থাকবে আমাদের বলো তো? আলফা 2 বাই আলফা 1, 4টাকে এই পাশে পাঠাও, তাহলে কি হবে? 2:1। আমরা এমনি কিন্তু মুখে মুখে বলে দিতে পারি যদি এমসিকিউ হয়, বাট সিকিউতে যখন আসবে তখন তো তোমাকে একটু ম্যাথমেটিক্যালি লাইন বাই লাইন লেখা উচিত। সেই কাজটা তুমি এখানে করে বলবা যে দ্বিতীয়টার ক্ষেত্রে কৌণিক বেগটা বেশি আসবে, কারণ তার ক্ষেত্রে ত্বরণটা বেশি। বুঝছো কিনা? ক্লিয়ার তো? এখানে কিন্তু কোনো নিউমেরিক আনসার নাই যে ত্বরণটা কত আসবে আমি জানি না, কারণ আমাকে তো বলে না টর্কের মানটা কত। আমাকে জাস্ট কম্পারেটিভ আনসার দিতে হবে যে এটার তুলনায় এটা হবে দ্বিগুণ। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি শুনতেছো কথা? এই যে, এই যে, ঠিকঠাক আছে? তোমাদের জন্য ক্লাসটা পুরাই অফলাইন ক্লাস হয়ে গেছে, অনলাইন ক্লাস হয়ে গেছে, পুরো পুরো জুমের মতো অবস্থা তোমরা তোমাদের। যাই হোক, এইটাতে আসো। 1000 কেজি ভরের একটি একটি বাস এত গতিশক্তি নিয়ে রাস্তায় চলার সময় হঠাৎ 145 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকের সম্মুখীন হলো, যা চিত্রে দেখানো হয়েছে। ওকে, সবকিছু দেখানো আছে এখানে, কোনটার লেন্থ কত বলা আছে, বলছে বাসটির ভরবেগ নির্ণয় করো। আমরা কি ডিরেক্ট সূত্র জানি না বাসের ভরবেগের সাথে গতিশক্তির? এটা তো 9 10-এ পড়া সূত্র। গতিশক্তি সমান কি? P²/2m। জাস্ট এখানে ভরবেগটা বের করতে পারবে না, পি এর মানটা কত আসবে? পি সমান আসবে √2m ইন্টু কে। 2 × m, কত ভরটা কত বলছে? 1000 কেজি ভরের বাস 1000, আর ইকে কত এখানে? 7 8
1 2 5 হিসাব করে দেখো, যা আনসার আসবে তাই তোমার ঘটবে। দ্বিতীয় প্রশ্ন, নিশ্চয়ই বলবে ছিটকে পড়ে যাবে কিনা। আহ বাসটি উদ্দীপকে প্রদর্শিত রাস্তার রাস্তার বাঁকটি, বাসটি উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা। সিমিলার মেথড গত ক্লাসে করছি না? তো এখন নিজেরা করে আমাকে বলো আনসারটা কি হবে। নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা, সব বলা আছে যা যা দরকার। তাহলে এখানে বলছে আহ তাহলে তার যদি প্রথম কাজ, তার বেগটা বের করতে পারবো না আমরা? তার গতিশক্তি দেয়া আছে, তার ভর দেয়া আছে, তাহলে বেগটা কি বেরোবে না? তো সূত্রটা কি? গতি পারবে না। আচ্ছা, একজন বসে পারবে না, আমরা দেখবো। ই কে সমান কত? হাফ এম ভি স্কোয়ার। আমি কি এখান থেকে বেগটা বের করতে পারি না? ভি সমান কত আসবে? রুট ওভার 2 × ই কে ডিভাইডেড বাই এম। রুট ওভার 2 × ই কে কত? এই যে এই মানটা 7 8 1 2 5 ডিভাইড বাই এম কত? 1000। হিসাব করে দেখো তো কত আসে আনসারটা। রুট ওভার রুট ওভার 2 × 7 8 1 2 5 ডিভাইডেড বাই 1000। তাহলে বেগের মানটা কত আসতেছে আমাদের এখানে? 25/2 মানে 12.5। তাহলে এখানে আনসার আসবে বেগের মানটা হচ্ছে 12.5, 12.5 মিটার পার সেকেন্ড। এই বেগে বাসটা হচ্ছে চলতেছে। ওকে। এখন এই বেগে যদি সে চলে, তাহলে তার কেন্দ্রমুখী বলের মানটা আমরা বের করতে পারবো না। সূত্রটা কি? এম ভি স্কোয়ার বাই আর। বা আমরা এইভাবে দেখতে পারি, সমস্যা এইভাবে দেখা যায়। তাহলে কেন্দ্রমুখী বলের মানটা কত আসে? না, এটা দরকার নেই। tan থিটার সমান, আচ্ছা একটু দেখি এখানে, এই যে এখানে আমার হাইটটা কত বলছে দেখো তো, 0.3। এই উইডথটা কত বলছে? 7। তাহলে এখান থেকে যদি দেখি সাইন থিটা সমান 0.3/7 কত আসে? সাইন ইনভার্স সাইন ইনভার্স করে দিই একবারে। সাইন ইনভার্স 0.3 ডিভাইডেড বাই 7 কত আসে? 2.46 ডিগ্রি। তো এখানে থিটা আসতেছে 2.46 ডিগ্রি, অর্থাৎ এই রাস্তায় আমাদের কোনটা কত? 2.46 ডিগ্রি, ঠিক আছে। এখন যদি আমরা সূত্র নিয়ে আসি, টেন থিটা সমান বি স্কোয়ার বাই আর, যদি এটা সলভ করলে আমরা পাবো না থিটা আসলে কত দরকার আমার। সলভ করে দেখো থিটা কত লাগবে। থিটা সমান টেন ইনভার্স বি স্কোয়ার বাই আর, বি কত আমাদের মাত্র বের করলাম 12.5 এর বর্গ, ডিভাইড বাই আর কত 145, ইন্টু জি কত 9.8। মানগুলো বসাও, দেখো থিটার মানটা কত আসে। তাহলে আমরা বলবো এখানে টেন ইনভার্স 12.5 স্কোয়ার, 12.5 বর্গ ডিভাইডেড বাই 145 ইন্টু 9.8। আমাদের কোনটা কত লাগবে? 6.27 ডিগ্রি আমাদের কোন দরকার। যে জায়গায় আমার রাস্তার কোনটা কত? 2.46 ডিগ্রি। আমরা অলমোস্ট 3 গুণ কোনটা রিকোয়ারমেন্ট আমাদের এখানে, বাট রাস্তার কোনটা অনেক কম, সেই জন্য সে ঠিক মতো বাঁক নিতে পারবে না, তাকে স্পিড কমানো লাগবে, অথবা সে অ্যাক্সিডেন্ট করবে আর কি। বোঝা গেছে কিনা? সহজ ম্যাথ কিন্তু একদম। গত ক্লাসে কিন্তু ব্যাংকিং এর ক্লাসে কিন্তু এই সেম কথাই বলা হয়েছে অলরেডি। ডান, এটা 13 নাম্বারটা। আসো 14 নাম্বারে যাই আমরা। এখানে অন্য অ্যাঙ্গেলে করছে, বেগ দিয়ে করছে। তোমার যা গতদিন বলছিলাম কিন্তু, দুই ভাবেই তুমি করতে পারো। তুমি বেগের রিকোয়ারমেন্ট দিয়ে করতে পারো, কোণের রিকোয়ারমেন্ট দিয়ে করতে পারো, যেটা তোমার ভালো লাগে। রকেট আমরা ক্লাসে সলভ করছি না, রকেটের ম্যাথ। এটা কিন্তু কোনো বোর্ডে আসে নাই, জাস্ট ওরা দিয়ে রাখছে আর কি। আহ, দেখি একটু এটা তোমাদের দরকার পড়বে কিনা। না, এটা এখন লাগবে না তোমাদের, পরেরটাতে আসো। বা কেউ যদি চাও নিজে থেকে দেখতে চাও, দেখতে পারো, পিডিএফ দিয়ে দিবে। 15 নাম্বারটা আসছে বরিশাল বোর্ড 2019-এ। কি কিসের প্রশ্ন এটা? এটা রৈখিকগতির প্রশ্ন, সংঘর্ষের প্রশ্ন এটা। কি বলছে? 5 কেজি এবং 7 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে যায় এবং নির্দিষ্ট দিকে চলা শুরু করে। প্রথম প্রশ্ন, উদ্দীপকের বস্তুদের চূড়ান্ত বেগ নির্ণয় করো। উদ্দীপকের বস্তুদের সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? এটা একদম এক্সাক্টলি 9 10-এর প্রশ্ন। তো করো, 9 10-তে পাস করে আসছো তোমরা। শুরু করো এটা, যত দ্রুত পারো আর কি। স্থিতিস্থাপক মানে হচ্ছে আদিতে গতিশক্তি যা, শেষেও গতিশক্তি তাই থাকবে। আর আরেকটা কথা যারা ভুলে গেছে তাদের একটু মনে করাই দিই, মুখোমুখি সংঘর্ষণে এখানে, তাহলে এখানে কিন্তু তোমার একটা বস্তুর বেগের দিককে প্লাস বললে অন্যটাকে অবশ্যই মাইনাস বলতে হবে। তাহলে আমি এখন লিখবো 5 ইন্টু, এটার বেগকে যদি আমি 5 বলি, আমি 7-এরটাকে অবশ্যই -6 বলতে হবে। তাই আমি বলবো +7 × -6। পরে তো মিলিত বস্তু হয়ে গেছে। M1 কত? 5 আর 7 যুগলে কত? 12 ইন্টু বি। তাহলে বি কত আসবে? 25 থেকে 42 গেলে কত হয়? -17 ডিভাইড বাই 12 কত আসে? আনসার তো এটা আসে না। এরাও কি পারে না নাকি? হ্যাঁ হ্যাঁ, মিলবে। তা তোমার তোমার বই ভুল করছে, হ্যাঁ, মিলবেই তো। এই যে ওরা দিকের হিসাব করে নাই, বুঝছো? উত্তর মিলে গেলেও কিন্তু আসলে তোমার জীবন মানে নিশ্চিত না।
এই তো এটাই সমস্যা, এই যে ইসসাক সহ তোমরা সবাই ভুল। ভালো ভাগ্য ভালো আমি সলভ করা শুরু করছি, না তো ভুল আন্দাজ 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 করে নিয়ে নিয়ে যেতে। -17/12 কত হয়? -17 এই 7 উঠে না কেন, ডিভাইডেড বাই 12, আনসার আসতেছে -1.42। রাউন্ড করে লিখে দিলাম -1.4, অর্থাৎ মিলিত বস্তুটা উল্টা দিকে, আমি যেদিককে পজিটিভ বলছি, আমি 5 মিটার 5 কেজি ভরের বস্তুর বেগটাকে পজিটিভ ধরছি, তাহলে সে যাবে কোন দিকে? উল্টা দিকে। তাহলে সে যাবে 6 মিটার পার সেকেন্ড বেগে, অথবা 7 কেজি ভরের বস্তুটা যেদিকে যাচ্ছিল সেদিকে সে যাবে কত বেগে? 1.42 মিটার পার সেকেন্ড বেগে। বুঝা গেছে কিনা? আচ্ছা, তার মানে হচ্ছে 300 টাকার বই কিনে আসলে ভরসা নাই, বুঝছো? 300 টাকার বই কিনে আসলে ওইভাবে ভরসা করা সম্ভব না। 1500 টাকা মান্থলি খরচ করা তোমাদের আসলে অতটাও লসের কিছু না। যাই হোক, এটা আমার জন্য না, সবার জন্য প্রযোজ্য, সব টিচারদের জন্য এটা প্রযোজ্য, বইগুলোতে আসলে ভুল থাকে অনেক। ওকে, উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? কি করব আমরা? আদিতে মোট গতিশক্তি বের, এটা তো সহজ, এটা তো আর কারোরই না পারার কথা, এখানে তো সবই পজিটিভ, এখানে কিন্তু প্লাস বললেও প্লাস, মাইনাস বললেও মাইনাস। তো আদিতে মোট গতিশক্তি যা আসবে, শেষের মোট গতিশক্তিও তাই আসতে বাধ্য। অস্থিতিস্থাপক তো, অস্থিতিস্থাপক তো এটাতে ওদের তো মিলবেই না, ওরা তো বেগের মানই ভুল বের করছে। আচ্ছা, আরেকটা ভুল, ভুল তো আসবে, এটাই যদি ভুল হয় তো ওটা তো ভুল হবে, তাই না? তো আমি বলবো এখানে আদিতে আমাদের ½ m1u1 স্কোয়ার প্লাস ½ m2u2 স্কোয়ার। প্রথমটার বেগের মান কত? বরের মান কি 5 না? বেগটা কত ছিল? 5 কেজিরটা 5, তাহলে 5 স্কোয়ার প্লাস হাফ, দ্বিতীয়টা কত? 7 কেজি, যাচ্ছেটা কত বেগে? 6 না? 6 স্কোয়ার, কত আসে এখানে মানটা? 0.5 × 5 × 25 প্লাস 0.5 × 7 × 36, কত আসে? 188.5। এটা হচ্ছে আদিতে জুল। দ্বিতীয়ত, পরের বার দুইজনের বেগটা কি এখন সেম না? কত আসছে সেই বেগের মানটা? 1.47। এখন আমরা সেটা দিয়ে করবো, আমরা বলবো এখন ½ m1v1 স্কোয়ার প্লাস ½ m2। v2 আর v1 বলা আসলে উচিত না, দুইজনের বেগ যেহেতু সমান, আমরা দুইটা ক্ষেত্রে v বলবো খালি। বলবো এখানে ½ m1v স্কোয়ার প্লাস ½ m2v স্কোয়ার। তাহলে আমাদের কত আসবে? ½ × 5 × 1.47, 1.47 ছিল না? 1.42, সরি 1.42, ইয়েস 1.42 স্কোয়ার প্লাস ½ × 7 × 1.42 স্কোয়ার। তো আনসারটা কত আসবে? তাহলে 0.5 × 5 × 1.42 প্লাস 0.5 × 7 × 1.42 12। তো সেটাই তো বাস্তব, মিলিত বস্তু মানেই তো অস্থিতিস্থাপক সংঘর্ষ না? এটা স্থিতিস্থাপক তারা জোর করে বানিয়ে ফেলছে আর কি। এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, তার মানে এটাতে পুরা সলিউশনই ভুল, ক ভুল খ ভুল। আনসার হচ্ছে এটা অস্থিতিস্থাপক। ওরা দেখো না মান কত কাছাকাছি নিয়ে আসছে, ওদের তো গোড়াতেই গলত না, ওদের তো এই মানটাই তো ভুল মান, এবং সেই মান ধরে ওদের আনসারটা অল্পের জন্য আর কি আলাদা হয়ে গেছে। দেখো 188.5, 186.8, আর আমাদের কত আসছে? অনেক কম মান না? তার মানে ওখানে নাম্বারের যেহেতু পার্থক্য আছে, তুমি যদি এটা শেষমেশ বলেও দাও অস্থিতিস্থাপক, তোমার তো প্রসেসটার মধ্যে বেগের মানটাই ভুল ছিল, তুমি বসে 4 পাবা না, 2 পাবা, কারণ তুমি সত্যটা বলতে পারছো, শেষমেশ যেভাবেই বলো বলতে পারছো, 2 দিবে তোমার। ইফাত বুঝছো? পরটাতে আসো। আবার আমাদের ঘূর্ণন গতি চলে আসলো। 1 মিটার এবং 0.707 মিটার দৈর্ঘ্যের দুটি সরু সুষম দণ্ডের ভরদ্বয় যথাক্রমে 10 কেজি এবং 20 কেজি, এদের উভয়ই দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে যথাক্রমে 300 বার এবং 360 বার একটি মোটরের সাহায্যে সমকোণিক বেগে, সমকোণিক বেগ মানে কি? ওমেগা কনস্ট্যান্ট, তার মানে ওমেগা, এটা মানে হচ্ছে ওমেগা কনস্ট্যান্ট, দুইজনেরই ওমেগা সেম, সমকোণী বেগে ঘুরছে। মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি 20 সেকেন্ড সময়ের মধ্যে থেমে যায়। এটা তোমাকে বলছে প্রথম প্রশ্ন, মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর প্রথম দণ্ডটি কতবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে? এই সিমিলার ম্যাথকে আমরা করছি না, পাংখা ঘুরতো এটা হিসাব করে। দ্বিতীয় প্রশ্ন, ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তি তুলনা করো। করো। রুলটা হচ্ছে, আমি যদি পরীক্ষার খাতা পরীক্ষা নেওয়ার পরের ক্লাসে না দিতে পারি তা আমার জন্য 200 টাকা জরিমানা।
নাহলে এইভাবে খাতা থাকেই সামনে, আর খাতা দেখা হয় না। এই তো 200 টাকা জমা দিয়ে দিলাম। যদিও রুল জারি হওয়ার আগের কোনো ঘটনা হিসাবে পড়ে না। হ্যাঁ, কেন? না না, খাতা আমার এই বেগেই আছে খাতা। হয়ে গেছে। কত আসছে? কতবার? 50। আনসার এই যে 50, ঠিক আছে, হয়েছে। দ্বিতীয়টা, আমরা তাহলে প্রথমটা করি, যেহেতু একজনের হয়ে গেছে বাকিদের হয়ে যাওয়া উচিত। খেয়াল করো, এই সিমিলার মেথড আমরা ক্লাসে করছিলাম না? একটা ফ্যান 1800 আরপিএম এ ঘুরতো, সুইচ বন্ধ করার এত সেকেন্ড পরে থেমে গেল, থামার আগে কয়বার ঘুরবে, এক্স্যাক্টলি সেম মেথড, কিন্তু এখানে তার দ্বন্দ্ব দিয়ে বলছে। তো কি বলছে এখানে? 1 মিটার দৈর্ঘ্যের, এইসব অবশ্য লাগবে না এখন। আহ তার ভর হচ্ছে 10 কেজি। কি বলছে এখানে? হ্যাঁ, প্রতি মিনিটে যথাক্রমে 300 বার। কে 300 বার ঘুরে? প্রথমটা। প্রথমটা হচ্ছে প্রতি মিনিটে যদি 300 বার ঘুরে, প্রথমটা যদি প্রতি মিনিটে 300 বার ঘুরে, তাহলে সেখান থেকে আমরা তার কৌণিক বেগটা বের করতে পারবো, এবং সেই কৌণিক বেগটা কিন্তু কনস্ট্যান্ট, সমকৌণিক বেগ না, কনস্ট্যান্ট থাকবে। তো আমরা বলবো এখানে তার কৌণিক বেগটা ছিল ওমেগা সমান, বা এটাকে আদি আদি কৌণিক বেগ বলতে হবে, কারণ পরবর্তীতে সে থেমে যাবে। তাহলে 2πn ইন্টু 300 ডিভাইড বাই কত? 60। 5 × 60 = 300, তিন। হ্যাঁ, সেটাই তো বের করলাম এই যে। না, সুইচ বন্ধ করলে দ্বিতীয়টা কনস্ট্যান্ট থাকবে না, থেমে যাবে না। এই মুহূর্তে কি ফ্যানটা সমকোণিক বেগে ঘুরতেছে না? সুইচ বন্ধ করলে তো একটু পরে থামবে ওইটা। সুইচ বন্ধ করার পরেরটা হচ্ছে শেষটা। আর যখন যখন সুইচ চালানো ছিল ততক্ষণ তার বেগটা তো কনস্ট্যান্ট। বুঝছো? তাহলে 5 × 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে দণ্ডটা, তার কৌণিক বেগের মানটা। এটা প্রথমটা না, না প্রথমটার ক্ষেত্রে এটা 300 বার যেহেতু ঘুরে সে প্রতি মিনিটে 10 রেডিয়ান পার সেকেন্ড। সে তো ইভেন্চুয়ালি থেমে যাবে। তাহলে প্রশ্ন করছে সুইচ বন্ধ করার 20 সেকেন্ড পরে সে যদি থেমে যায়, তাহলে থেমে যাওয়ার আগে কতবার ঘুরবে। ওকে, তো আমরা সূত্র কি জানি? থিটা সমান ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 × ডি। এটা কার মতো দেখতে? এস সমান ইউ প্লাস বি বাই 2 × টি এর মতো। এখান থেকে আমরা থিটা বের করবো। তো থিটাটা কত আসে দেখো তো। থিটা সমান ওমেগা নট হচ্ছে আমাদের 10 পাই। ওমেগা নট হচ্ছে আমাদের 10 পাই। ওমেগা হচ্ছে 0 ডিভাইড বাই 2, আর কত সময় থামছে? 20 সেকেন্ডে। তাহলে 20-কে 2 দ্বারা ভাগ করলে হবে 10। 10 × 10 হবে 100 পাই। তাহলে এই যে আমাদের আনসার আসছে থিটা কত? আমি উল্টা দিকে যাচ্ছি কেন? থিটা হচ্ছে 100 পাই। তো থিটা যদি 100 পাই হয়, তার মানে সে ঘুরবে কয়বার? 2 পাই দ্বারা ভাগ করবো, তার আনসার হবে 50। তাহলে সে ঘুরবে 50 বার। তাহলে প্রথম দণ্ডটা মোটরটি বন্ধ হয়ে যাওয়ার পর 50 বার ঘূর্ণন দিবে, 50 বার পূর্ণ ঘূর্ণন দিবে। বোঝা গেছে কিনা? ক্লিয়ার তো? এটা কিন্তু এক্সাক্টলি ফ্যানের ম্যাথটাই হতে আসে। ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের কৌণিক গতিশক্তির গাণিতিক তুলনা করে। কৌণিক গতিশক্তির সূত্রটা কি? হাফ আই ওমেগা স্কোয়ার। যার যার আই তো তোমার জানাই আছে, যার যার ওমেগা তো তুমি বের করতেই পারবে। দেখো তো, আমি কি প্রথম টারটা অলরেডি বের করে ফেলছি না? 10 পাই। এখন কিন্তু আর সুইচ বন্ধ করার ব্যাপারটা আসবে না, এখন হচ্ছে যার সুইচ চালানো অবস্থায় দুইজনে ঘুরতেছে, কার জড়তার ভ্রমক অনুযায়ী কার গতিশক্তি কেমন হবে সেটা আমাদের বের করতে হবে নাকি? বুঝতে পারছো কিনা? তাহলে এখন দেখো, প্রথম টারটা তো আমরা বের করে রাখছি ওমেগা 10 পাই। দ্বিতীয় টারটা কি হবে? 360 বার না? সেক্ষেত্রে কি বলবো আমরা? এই ক্ষেত্রে আমরা বলবো এখানে, এখানে বলে দিই। তাহলে প্রথম দণ্ডের ক্ষেত্রে আমাদের ওমেগা কত? এখানে আর ওমেগা নট বলার দরকার নেই, এখন তো জাস্ট বেসিকটা। ওমেগা সমান 10 পাই আমরা বের করছি, 10 পাই রেডিয়ান পার সেকেন্ড। দ্বিতীয়টার ক্ষেত্রে কত আসবে? 2 পাই ইন্টু সে কয়বার ঘুরে? 360 বার না? 360 ডিভাইডেড বাই 60। তাহলে তার ক্ষেত্রে কত হবে? 6 × 2 = 12। তাহলে 12 পাই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে দ্বিতীয়টার কৌণিক বেগ কত? 12 পাই রেডিয়ান পার সেকেন্ড। এখন বলছে কৌণিক গতিশক্তির তুলনা। তো কৌণিক গতিশক্তির সূত্রটা কি? আমরা ডিরেক্ট বলে দিই এখানে। কৌণিক গতিশক্তি বললাম EK2 ডিভাইডেড বাই EK1। এটা হচ্ছে কৌণিক গতিশক্তি। তাহলে প্রথমটা, দ্বিতীয়টা কি আসবে? হাফ I2 ওমেগা 2 স্কোয়ার ডিভাইড বাই হাফ I1 ওমেগা 1 স্কোয়ার। যার যার জড়তার ভ্রমক কি সেম সূত্র দিয়ে হবে না? দুইটারই তো প্রান্ত বিন্দু দিয়ে গেছে নাকি? না, মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, তার মানে 1/12 নাকি? তাহলে এখানে আমি লিখবো কি, হাফ হাফ তো কাটা গেল, এটা লিখবো আমি 1/12। এটার প্রথমটার ভর কত? দ্বিতীয়টার ভর কত? 20 কেজি। তাহলে এখানে লিখবো আমি 20। আর দ্বিতীয়টার ওমেগা কত? 12। 12 পাই স্কোয়ার। আর নিচেরটা, প্রথমটাতে কি হবে? 1/12। তার ভর কত? 10 কেজি। তাহলে 10। তার কৌণিক বেগ কত ছিল? 10 পাই স্কোয়ার। তাহলে এখানে তো সহজ ব্যাপারটা, 1/12 1/12 কেটে ফেলো, শূন্য শূন্য কাটো। আর এখানে 12 পাই, 12 পাই বাই 10 পাই, পাই পাই কাটো। 12/10 কত হয়? 6/5 স্কোয়ার করলে কত হয়? 2 × 36/25। আনসার হচ্ছে এটা, অনুপাত। মানে কি? 72/25 না? অনুপাতটা কি ঠিক আছে?
না, এখানে জাস্ট বলছে আহ, অনুপাত বের করতে পারে না, জাস্ট মান বের করতে বলছে। আমরা কি মান জানি না? আচ্ছা, মানও তো এখান থেকে বের হয়ে যায় না? আচ্ছা, মানও তো বের হয়ে যায়। আমাকে তো বলছে গাণিতিক ভাবে তুলনা করতে, আমি তাই অনুপাত বের করছি। তোমরা চাইলে কিন্তু মান বসায় জাস্ট আলাদা আলাদা মান বের করতে পারো, ইকুয়েটর মান কিন্তু বের করা সবকিছু বলা আছে। 1/12 তুমি পারো, 20 তুমি পারো, 12 পাই তুমি পারো, স্কোয়ার করে মানটা পেয়ে যাবে। বুঝে গেছে কিনা? শেষ এটা তাহলে। সবার হয়েছে এটা? তুমি বুঝছো? কোনটা বুঝে নাই বলো? এই ক্যালকুলেশন আমরা জাস্ট দ্বিতীয়টার গতিশক্তি, কৌণিক গতিশক্তি ডিভাইডেড বাই প্রথমটা কৌণিক গতিশক্তি করছি। তো কৌণিক গতিশক্তি সূত্রটা কি? হাফ আই ওমেগা স্কোয়ার না? হাফ আই টু ওমেগা টু স্কোয়ার, নিচে হচ্ছে হাফ আই ওয়ান ওমেগা ওয়ান স্কোয়ার। দুইটার ক্ষেত্রে যার যার জড়তার ভ্রামক আমরা বের করতে পারবো না? মধ্যবিন্দুগামী অক্ষ না? সূত্রটা কি? 1/12 এম আর স্কোয়ার। এই যে দেখো, এই আমি কি কম লিখছি নাকি? ও আচ্ছা আচ্ছা, এই এখানে একটু ভুল হয়ে গেছে আমার, তাইলে দুঃখিত। তো আমি এখানে লিখতে হবে হাফ থাকুক, হাফের জায়গায় আপাতত। আচ্ছা, হাফটা সরাই দিই এখন। আই টু কত আমাদের? 1/12, এটা বললাম M2 R2 স্কোয়ার ইন্টু ওমেগা 2, যাই হয় সেটা বসাবো। 1/12 M1 R1 স্কোয়ার ওমেগা 1 স্কোয়ার। এখন কি বুঝছো? জাস্ট মানগুলো বসাবো। এখানে যেহেতু সবগুলোর মান আমরা জানি, তাই মান বের করে তুলনা করা যাবে। আর যদি অনুপাত করে দাও তাদের কোনো সমস্যা নেই, তার রাগ করবে না, মান দিয়ে দিবে। বুঝছো? গেল এটা। এই যে রহিম করিম চলে আসছেন আমাদের। রহিম 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের। আমার লাইফে কোনো রহিম নামে বন্ধু নেই, আর আমার করিম নামে স্টুডেন্ট আছে। সে গতবার ওসমানীতে চান্স পাইছে। রহিম 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক খণ্ড সুতার এক প্রান্তে 200 গ্রাম ভরের একটি বস্তু বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার ঘোরাচ্ছে। ঠিক আছে। অপরদিকে করিম, এই যে করিম চলে আসছে দেখছো, 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের অপর এক খণ্ড সুতার এক প্রান্তে 150 গ্রাম ভরের একটি বস্তু বেঁধে একইভাবে প্রতি মিনিটে 120 বার করে ঘোরাচ্ছে। প্রথম প্রশ্ন, রহিমের দ্বারা ঘোরানো বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগের সূত্রটা কি? আই ওমেগা। আমরা কি আই আর ওমেগা বের করতে পারবো না? আই কত প্রথমটার জন্য? এখানে তো বিন্দু বস্তু না, এম আর স্কোয়ারটাই হচ্ছে আই। আর ওমেগাটা তো বলেই দিছে এখানে, প্রতি মিনিটে 90 বার ঘোরাচ্ছে। এটা অবশ্যই সহজ ম্যাথ। উদ্দীপকের ঘটনায় রহিম এবং করিমের সুতার টান সমান টান পেয়েছিল কিনা? সমান টান কি হবে? টান কি সমান হবে? সুতার টান কার উপর ডিপেন্ড করে? কেন্দ্রমুখী বলের উপর। আমরা কেন্দ্রমুখী বল কেমনে বের করবো? এম ওমেগা স্কোয়ার আর দিয়ে। তো যার যার ওমেগা তো আমরা বের করতে পারবো, একটু আগে ওমেগাটা বের করেই ফেলছি আমরা। তো এম ওমেগা স্কোয়ার আর যারটার বেশি হবে, তার কেন্দ্রমুখী বলটা বেশি, তাহলে তার ক্ষেত্রে সুতার টানটা বেশি হবে। ঠিক আছে। তো এটা আমি করলাম, এটা তোমরা অবশ্যই পারবা আশা করলাম। নাকি আশা করতে পারি না? এই যে বসির, এটা পারবা? এই পারতে পারি মানে, করো তুমি এটা। এই বসির নাকি শব্দ ভুল বলছি? মানসিকতা প্রবলেম। আচ্ছা, মেন্টাল ডিজিজ। একটু খারাপ করে বললাম। ডিজিজটা হচ্ছে তোমরা উদ্দীপক পড়েই, প্রশ্ন পড়েই সমাধান খোঁজা শুরু করো। উদ্দীপকটা একবার পরে না বুঝলে আরো 2বার পড়তে হয়। সাথে সাথেই পিছনের জনকে জিজ্ঞেস করতে হয় না, অথবা বাসায় থাকলে সাথে সাথেই সমাধান বই দেখতে হয় না, অথবা রেকর্ড থাকলে সাথে সাথেই সমাধানের ভিডিওটা দেখতে হয় না। নিজে থেকে ট্রাই করবা। ট্রাই যদি না করো, আজকে যে শিশু মস্তিষ্ক নিয়ে আসো, 2 বছর পরেও সেই শিশু মস্তিষ্ক নিয়ে আইএলটিএস দিয়ে বিদেশ চলে যাবা। শিশু মস্তিষ্ক দিয়ে আইএলটিএস এ খুব ভালো করা যায়, বাট ফিজিক্সে ভালো করতে পারবা না। বুঝছো? কারণ তুমি তখন সিরিয়াস থাকো। আসলে আইএলটিএসটা তোমার মানে একটা ভিতর থেকে আসে যে আমার যেতেই হবে। ফিজিক্সটাকে এরকম না নিতে পারলে তুমি ফিজিক্সে ওই যে এখন যে অবস্থায় আছো, কমন প্রশ্ন যদি ফেলাইতে পারো সেটা ডিফারেন্ট ব্যাপার। পরীক্ষায় কমন প্রশ্ন কমন ফেলে দিলে কিন্তু তোমার A+ নিশ্চিত, এটাতে কোনো সমস্যা নেই। বাট এট দ্য এন্ড তোমার এডমিশনের টার্গেট থেকে ভালো করতে পারবে না, যত বেশি তুমি অ্যাডভান্স প্রশ্ন সলভ করো না কেন। নিজে থেকে করতে না পারলে আসলে কিছু হবে না। যাদের মেডিকেল টার্গেট তাদেরকে আমি এই কথা আসলে না বললেও চলতো। তোমরা ফিজিক্সটা জাস্ট কোনো মতে A+ পাওয়ার ব্যবস্থা করো, তাইলেই হবে। একটি আয়তাকার দণ্ড যার দৈর্ঘ্য L = 1 মিটার, আবার ভর বলছে এটা। অক্ষটা কিভাবে আছে দেখতে পারতেছো? দণ্ডটি জড়তার ভ্রামক অবশ্যই পারবা। যদি দণ্ডটি 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয়। 1 মিটার ব্যাসের পাতলা চাকতি, এই কথার মানে কি? মানে এটা একদম একদম থিন, এটার কোনো পুরুত্ব নাই এরকম। সেক্ষেত্রে 1 মিটার ব্যাসের পাতলা চাকতি মানে তার ব্যাসার্ধটা কত? 0.5 মিটার। তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন হবে কিনা? তাহলে প্রশ্নটা হচ্ছে আমি অক্ষটা কোন দিক দিয়ে নেবো, সেটাকে আমি বলছি এখানে। এক্ষেত্রে তো আমাদের অক্ষটা ছিল সাইড দিয়ে। পরবর্তীতে বলছে যদি দণ্ডটিকে 1 মিটার ব্যাসের পাতলা চাকতিতে পরিণত করা হয়,
তবে জড়তার ভ্রামকের কোনো পরিবর্তন আসবে কিনা। তাহলে আমি ধরে নিচ্ছি অক্ষটা জায়গাতেই আছে, আমি জাস্ট এই জিনিসটাকে চাকতি বানিয়ে ফেলছি। সেক্ষেত্রে কি আমরা এটা সলভ করছি না যে একটা চাকতির সাথে লম্বভাবে থাকা স্পর্শক অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত হয়? মনে আছে কিনা? আমরা কোন সূত্র ইউজ করতাম তখন? সমান্তরাল বিধি সূত্র আছে না, জড়তার সমান্তরাল বিধি, এই যেটা এবি। তাহলে আমরা এটার সাপেক্ষে জড়তার ভ্রামক জানি না কত, সেটা হাফ এম আর স্কোয়ার। হ্যাঁ, মুখস্থ আছে কিনা? মুখস্থ না থাকলে কিন্তু এভাবে করে বের করতে হবে। যেহেতু এটা খেয়াল করে একটু, যেহেতু এটা 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, আমার মনে হয় এটাকে এইভাবে করে বের করাটাই বেটার হবে। মানে তুমি সমান্তরাল লক্ষ্য উপপাদ্য ব্যবহার করে দেন এটার মানটা বের করবা। তাহলে আই এ বি সমান কি হবে? আই এ বি সমান হবে আই জি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার। ভরটা তো সমানই আছে, আমি তো ওই আয়তাকার পাতটাকেই তো চাকতি বানাইছি। তাহলে আই জি কত? হাফ এম। এখন ব্যাসার্ধ কত বলছে? ব্যাস যদি 1 হয় তাহলে ব্যাসার্ধ হবে হাফ হাফ এম আর স্কোয়ার প্লাস এম কত? ওইটা তো আমার আগেরটাই আছে, এম ইন্টু এইচ কত এখানে, এটা কি ওই ব্যাসার্ধটাই না? তাহলে 0.5 এখান থেকে সলভ করে যা আসে তা হচ্ছে জড়তার ভ্রামক। প্রশ্ন কি করছে, পরিবর্তন হয়েছে কিনা তুমি দেখবা, মান এখানে কি আসতেছে আর আগে কি আসছিল মানটা অনুপাত করে কম্পেয়ার করে বল মানটা সমান কিনা। ও, বেশের সাপেক্ষে বলছেন, সেটা তো প্রশ্ন বলে নাই। এটা জাস্ট বলছে যদি দণ্ডটিকে 1 মিটার বেশের পাতলা চাকতিতে পরিণত করা হয়, তা আমি 1 মিটার বেশের পাতলা চাকতিতে পরিণত করলাম, মানে এটা যে অক্ষটা বেশ বরাবর যাচ্ছে। বুঝছো কিনা? আমাকে তো অক্ষ নিয়ে কোনো কথাই বলে নাই, জাস্ট বলছে অক্ষটা এখানে প্রান্তবিন্দু দিয়ে যাচ্ছিল চিত্র অনুযায়ী, পরে বলছে আমরা জাস্ট দণ্ডটাকে 1 মিটার বেশের পাতলা চাকতিতে পরিণত করলাম। বলছে এখানে জড়তার ভ্রামক কার সাপেক্ষে? তার সাপেক্ষে তো বলা নাই, তার মানে আদিতে যে অক্ষটা ছিল এখনো সেই অক্ষটাই থাকবে। তার মানে আমাদের লজিক্যাল আনসার হচ্ছে অক্ষটা হচ্ছে আসলে এটা, নট দিস ওয়ান। না না না, বেশ তোমার প্রয়োজন না কেমনে? তুমি তো 1 মিটার, 1 মিটার বেশের চাকতি যদি না জানো তার ব্যাসার্ধ তুমি কেমনে জানবা? ব্যাসার্ধ না জানলে তুমি তার জড়তার ভ্রামক কেমনে বের করবে? হাফ এম আর স্কোয়ার ইউজ করো আর 1/2 এম আর স্কোয়ার ইউজ করো, বা 1/3/2 ইউজ করো, ব্যাসার্ধ তোমার লাগবে। তুমি কেন বেশগামী অক্ষটাকে অক্ষ হিসেবে নিচ্ছ? এইটার ব্যাপারে কি প্রশ্নে কোনো ইঙ্গিত আছে? বেশ তো দিছে ব্যাসার্ধ বের করার জন্য। আমি কি বলতে পারি না একটা চাকতির বেশ হচ্ছে 1 মিটার? চাকতির বেশ আমি 1 মিটার বললাম দেখে অক্ষটা কি বেশ বরাবর যাবে, এটার কোনো কথা হইলো? অক্ষকে কিন্তু তারা নাড়াচাড়া করে নাই। আর মাথায় রাখবে এটা কিন্তু বোর্ড থেকে দেওয়া সলিউশন না, এটা হচ্ছে বোর্ডের প্রশ্ন। সলিউশনটা কিন্তু ইসহাক স্যারের এডিটর টিম করছে, তো তারা ভুল করতেই পারে, তোমাদের মতোই তারা। বুঝতে পারছো? দেখো কোনোভাবেই কি এখানে বলছে বেশের সাপেক্ষে জড়তার ভ্রামক? না, অক্ষ নিয়ে কিন্তু কোনো কথাই উঠে নাই, তাহলে অক্ষ যেখানে ছিল সেখানেই থাকে। বুঝছো কিনা? একটু আগে অক্ষটা কিভাবে ছিল? দণ্ডের সাথে লম্বভাবে কোণা দিয়ে। এখন বলছে আমরা দণ্ডটাকেই সামহাও গলিয়ে এটাকে চাকতি বানিয়ে ফেলছি। তো এখন এটাকে চাকতি বানিয়ে ফেললাম দেখি কি আমার দণ্ডটা বা অক্ষটা কি এখন শুয়ে যাবে নাকি এমনি? সে তো যেখানে ছিল সেভাবেই আছে, আমি জাস্ট এই জিনিসটাকে ঘোরাবো। আগে ঘুরতেছিল দণ্ডটা এইভাবে, আর এখন ঘুরবে চাকতিটা এইভাবে। অক্ষ তো জায়গায় আছে। বুঝছো এখন? এই বসির, কি বলছি বুঝছো? এইখানে সলিউশনে কি ভুল আছে বলো? বেশ বরাবর কি ধরছে? বেশ বরাবর অক্ষের সাপেক্ষে জড়তা বের করছে ওরা, বাট সেটার কোনো কথা প্রশ্নে বলে নাই। সেজন্য আমরা এই আনসারটাকে প্রত্যাখ্যান করলাম। এরপরেরটাতে আসো। 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তার একটি স্থানের বাঁকের ব্যাসার্ধ 100 মিটার, ঠিক আছে, ব্যাসার্ধ বললাম। রাস্তার উভয় পাশের উচ্চতায় পার্থক্য, মানে এই যে এইচটা, এই পাশেরটা থেকে এই পাশেরটা একটু উঁচু, সেটা কতটুকু? 0.5 মিটার। বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে ছিল। সহজ প্রশ্ন এটা, এতটিও সলভ করছে, সেম প্রশ্ন, এটা রিপিট করার দরকার নেই আসলে। আসো এটাতে, 20 নাম্বারটা। চিত্রে, চিত্র দুইটা, চিত্রে সিলিন্ডার আকৃতির দণ্ডের ভর 5 কেজি। এটা কি দণ্ড? হ্যাঁ দণ্ড, এটাই বললাম 5 কেজি, এবং ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। আচ্ছা, উভয় চিত্রের দণ্ড ঘূর্ণনকের সাপেক্ষে 1 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরছে, তাহলে পার্থক্য কি তাদের মধ্যে? পার্থক্য কি বলতো একটু? আহ বুঝতে পারছি। এই দণ্ডটা, এই জিনিসটা ঘুরতেছে তার নিজ অক্ষের সাপেক্ষে, আর এই জিনিসটা ঘুরতেছে এই অক্ষের সাপেক্ষে।
এখানে কিন্তু এটাকে ঘূর্ণন অক্ষ বলতেছে। তার মানে এটা এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। এটা কেমনে ঘুরতেছে? দেখো এখানে কিন্তু তার নিচেই ঘূর্ণন অক্ষ লিখা, মানে কি তার নিজের ভিতর দিয়ে যে অক্ষটা যাচ্ছে কেন্দ্র বিন্দুগামী, সেটাই তার নিজের অক্ষ। আর এখানে সে কার সাপেক্ষে ঘুরতেছে? এই যে এই অক্ষের সাপেক্ষে। দেখো এখানে এটার সাথে কিন্তু এটাকে ঘূর্ণন অক্ষ বলতেছে। তার মানে এই ক্ষেত্রে চিত্রটা হচ্ছে এইটা। এখানে এটাই হচ্ছে তোমার পুরো চিত্রটা। দ্বিতীয় চিত্রটা হচ্ছে আসলে এই পুরোটা। এখন প্রশ্ন করছে চিত্র একের দণ্ডের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কত? আই ওমেগা। আই ওমেগা কত হবে? ভরটার কি কিছু বলছে? 5 কেজি ভর না? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ না? তাহলে আমরা কি জানি কৌণিক ভরবেগ মানে আই ওমেগা। আই এর জায়গায় কি বসাবো? হাফ এম আর স্কোয়ার। এম কত? 5। আর কত? 10 সেন্টিমিটার মানে 0.1 স্কোয়ার ইন্টু ওমেগা কত? 1 রেডিয়ান পার সেকেন্ড না? তাহলে ওমেগা তো ওমেগা জায়গায় বসে যাবে। তাহলে কত আসবে আনসারটা? 5/2 হচ্ছে আড়াই ইন্টু 0.1 স্কোয়ার হচ্ছে 0.01, হিসাব করে ফেলি এখানে। 0.5 ইন্টু 5 ইন্টু 0.1 স্কোয়ার। এরপরে কি ছিল এখানে? 1/40 মানে 0.025। আনসার হচ্ছে কত এখানে? 0.025। এটা হচ্ছে প্রথমটার কৌণিক ভরবেগ, তাই না? আচ্ছা, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। একটু খেয়াল করবে এখানে আমরা কিন্তু কৌণিক ভরবেগ এককের মধ্যে কিন্তু কোনো রেডিয়ান ঢুকাই না। যদিও কৌণিক বেগে রেডিয়ান ছিল, রেডিয়ান পার সেকেন্ড ছিল না? বাট দেখো কৌণিক ভরবেগের এককে কিন্তু কোনো রেডিয়ান নাই, রেডিয়ানকে আমরা সিম্পলি বাদ দিয়ে দিচ্ছি। কেন? কি বলছি বুঝতে পারছো? কৌণিক ভরবেগের মধ্যে তো ওমেগা আছে। ওমেগার এককটা আমরা সাধারণত কি লিখি? রেডিয়ান পার সেকেন্ড। বাট যখনই আমি কৌণিক ভরবেগ বললাম, কৌণিক ভরবেগ মানে জড়তার ভ্রামক কিন্তু কৌণিক বেগ, সেক্ষেত্রে দেখো সুন্দর মতো আমি রেডিয়ানকে খেয়ে ফেলছি। কেজি মিটার স্কোয়ার আসছে জড়তার ভ্রামক থেকে, আর রেডিয়ান পার সেকেন্ড থেকে জাস্ট পার সেকেন্ড আনিস, এটা হচ্ছে নর্মাল হিসাব। রেডিয়ান কিন্তু আসলে যাতে কোনো একক না। রেডিয়ান কিন্তু যাতে কোনো একক না, এই জন্য তার কোনো মাত্রা সমীকরণ নেই। যদি তোমরা জেনে না থাকো, জানাই রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। রেডিয়ান হচ্ছে একটা অনুপাত, যেটা জাস্ট বলার জন্য বা লিখার জন্য লিখা হয়, যাতে মনে হয় এখানে কোণের কৌণিক ভাবে কিছু একটা ঘটতেছে। সেটা বলার জন্য আমরা রেডিয়ান লিখি। বাস্তবে রেডিয়ান কিন্তু কোনো একক না, প্রপার একক না। বুঝছো? এই বসির, এটা বুঝছো কি বলছি? রেডিয়ান নিয়ে কি বললাম? ঠিক আছে, বলে ফেলছে কি করা। পরেরটাতে আসো। উদ্দীপকের কোন দণ্ডটি থামাতে অধিক বাধার সম্মুখীন হতে হবে? তার মানে কি যার জড়তার ভ্রামক বেশি তাকে থামাতে আমার বেশি বাধার সম্মুখীন হতে হবে। এটা তো সিম্পল ভরের মতো। রৈখিক গতির ক্ষেত্রে আমরা কি বলতাম? যার ভর বেশি, তার জড়তা বেশি, তাকে থামাতে আমার বেশি কষ্ট করতে হবে। এখানে বলতেছি আমরা কি, যার জড়তার ভ্রামক বেশি তার জড়তা বেশি, মানে জড়তার ভ্রামকটাই হচ্ছে রৈখিক গতিতে যেটা আমরা ভর দিয়ে বলতাম, সেটা এখানে আমরা কি দিয়ে বলবো? জড়তার ভ্রামক দিয়ে। তাহলে আমরা এখানে আরেকবার দেখতে হবে এটার জড়তার ভ্রামকটা কত হয়। আগেরটা তো বের করে ফেললাম, জড়তার ভ্রামকটা মাঝখানে বের করে ফেলছি আমরা। এটার জড়তার ভ্রামক আমরা এখন বের করবো। সেটা কত হবে, কিভাবে করবো একটু বলো তো? এখানে কিন্তু সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করতে হবে। আমরা কি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মুখস্থ পারি? পারি কিনা? হাফ এম আর স্কোয়ার। সেটা যদি বসাই এখানে, আমরা কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবো? এটার সাপেক্ষে আমি বলবো এখানে আই, এটা তো নাম নাই, আমি বললাম আই সমান আই জি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার। আই জি কত? হাফ এম আর স্কোয়ার প্লাস এম ইন্টু এই দূরত্বটা কত বলছে তোমার দেখো তো? 50 সেন্টিমিটার। তাহলে এখানে জাস্ট 0.5 বসো, স্কোয়ার করো, আনসার যা আসবে জাস্ট দেখবা এটা জড়তার ভ্রামক বেশি নাকি এটার বেশি। যার বেশি হবে তাকে থামাতে আমার বেশি বাধার সম্মুখীন হতে হবে। সিম্পল কথা। ঠিক আছে, 20 নাম্বার গেল। এটা 21 নাম্বার আমাদের লাস্ট ম্যাথ, তাহলে শেষ হয়ে যাবে। নিম্নে সমতল রাস্তায় দুটি মোটর গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র দেখানো হলো। গাড়ি দুটির ভর যথাক্রমে 500 কেজি এবং 320 কেজি। উভয় গাড়ির চাকা এবং রাস্তার ঘর্ষণজনিত বল 120 নিউটন। প্রথম প্রশ্ন, প্রথম মোটর গাড়ি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করে তোমার মতামত দাও। এটাও কিন্তু 9-10-এর প্রশ্ন বলা যায়। যতগুলো রৈখিক গতির প্রশ্ন আছে সবই 9-10-এর প্রশ্ন। এই তো ছিল না। এইদিকে খেয়াল করো, গ্রাফ পড়া শিখো আগে। এখানে কত, কোনটা ভার্সেস কোনটা গ্রাফ? বি ভার্সেস টি। ওয়াই অক্ষ বরাবর বেগ আর এক্স অক্ষ বরাবর সময়টা। দেখো সময়ের মান যখন শূন্য, তখন বেগের মান কি শূন্য? বেগের মান তো 4। তাহলে এখানে আদি বেগটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা কত? 12 মিটার পার সেকেন্ড, তাই না? এই যে দেখো, সরি 12 না,
এবং সেই 12টাতে আমরা কতক্ষণ পরে গেছি? 10 সেকেন্ড পরে। গ্রাফটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাতে একবারে তাকানো লাগবে তোমার। এই স্পেসিফিক পজিশনে যখন 10 সেকেন্ড সময় গেছে, তখন কি তার বেগটা 12 না? তাহলে আমরা বলবো শেষ বেগটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবং এক্ষেত্রে সময় লাগছে কতটুকু বলতো? 0 থেকে 10 সেকেন্ড না? তাহলে সময় লাগছে হচ্ছে 10 সেকেন্ড। এই হচ্ছে হিসাব এখানে দেওয়া আছে। তো প্রশ্ন কি করছে? প্রথম মোটর গাড়ি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে আমরা কি এখান থেকে আদি বেগ আর শেষ বেগ থেকে ত্বরণটা বের করতে পারি না? তাহলে করো। আসলে তো আসছে। হ্যাঁ, আজ 30 কার আসছে? তোমার, হ্যাঁ 30 হয়েছে। তোমার আসছে 30 পরে আসছে। তাহলে এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি না? ভি হচ্ছে 12, ইউ হচ্ছে 4, 12 থেকে 4 গেলে কত? 8। হ্যাঁ 8 দিতে, হ্যাঁ ঠিক আছে। সময় কত? 10। তো ত্বরণটা কত আসলো? 4/5। দশমিকে নিও না, 4/5 থাকুক। এখন বলছে 5 সেকেন্ড পরে দূরত্ব কত? তাহলে এস সমান ইউটি প্লাস হাফ স্কোয়ার না? আদি বেগ তো 4। তাহলে এস সমান আমরা বলবো আদি বেগ 4 যদি হয় ইউটি, তাহলে 5 প্লাস হাফ এ কত আমাদের? 4/5। টি স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার। এই যে দেখো, এখানে 4 5 20, প্লাস 2 দিয়ে 4 কাটলে 2, 5 দিয়ে 25 কাটলে হয় 5। তাহলে 5 দুগুণে 10, আনসার আসছে 30 মিটার। এই হচ্ছে আনসার। 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে প্রথম গাড়িটা? 30 মিটার। বোঝা গেছে কিনা? তুমি কি ভুল করছিলা? সাবাস। তা এটাও তোমাদের প্রশ্ন, 10 সেকেন্ড পরে তুমি গাড়ি কত দূরত্ব অতিক্রম করবে? সেটার আনসার আমরা আগে থেকে জানি কত, সেটা 80 মিটার। ওকে। দ্বিতীয় প্রশ্ন, গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বলের তুলনা করে তোমার মতামত দাও। গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বল, গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বল না বলে আমরা বলবো গাড়ি দুটির উপর প্রযুক্ত বল। তাদের ভর বলছে না তোমাদেরকে? 500 কেজি আর 320 কেজি। আমি কি প্রথম গাড়িটা ত্বরণ বের করছি না কত সেটা? প্রথম গাড়ির ত্বরণটা কত? 4/5। দ্বিতীয় গাড়ির ত্বরণকে এখান থেকে সিমিলারলি বের করা যাবে না? দ্বিতীয় গাড়ির ত্বরণটা কত আসবে? এ সমান বি, এটা শেষ বেগ কত? 12, আদি বেগ কত? 2, সময়টা কত এখানে? 8 সেকেন্ড। তাহলে 12 থেকে 2 গেলে হচ্ছে 10/8, কত হয়? 5/4। ত্বরণ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি আমি তার উপর প্রযুক্ত বলটা পাবো না? বলটা কত? এফ ইজ ইকুয়াল টু এম এ। তার ভরটা কত? 320 কেজি না? 320 ইন্টু 5/4। তাহলে 4 4 8 32, 80, 5 4 400 নিউটন। আর এখানে ত্বরণটা কত? 4/5। বলটা কত? ভরটা কত? 500 কেজি। তাহলে এখানে বলটা কত আসবে? ভর হচ্ছে 500 আর ত্বরণ হচ্ছে 4/5। 5 100 500 400। তাহলে দুই ক্ষেত্রে আমাদের বলের পরিমাণটা সমান। এটাই তো, এটা তো আমার দুই লাইনই হয়ে গেল না? দেখো এটা কত কিছু করছে এখানে। ঘর্ষণ বল কই আছে নাকি? ও শিট, কোথায় ঘর্ষণ বল? ও আচ্ছা 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 আচ্ছা। উভয় গাড়ি চাকা ও রাস্তায় ঘর্ষণজনিত বল 120 নিউটন। না, ঘর্ষণজনিত প্রথমটা সলভ করতে আমার ঘর্ষণ বলের তো প্রয়োজন নেই। কেন? কারণ ঘর্ষণ বল হিসাব নিকাশ করে যা আসে তাই তো তোমাকে গ্রাফে বলে দিছে। বলছেই তো 0 সেকেন্ডে তার বেগটা ছিল কত? 4 মিটার পার সেকেন্ড। আর 10 সেকেন্ড পর তার বেগটা কত ছিল? কত এটা? 12 মিটার পার সেকেন্ড, তাই না? তো সেই হিসাব করে তো আমাদের ত্বরণটা আসছে। ঘর্ষণ টর্ষণ হিসাব নিকাশ করে যার সাথে আসছে। ঝামেলা হবে 2 নম্বরে। এখন আহ দরকার নাই তো, তোমাকে তো ঘর্ষণজনিত বল বের করতে বলে নাই, প্রযুক্ত বলের তুলনা করতে বলছে না? তাহলে দুইটাতেই প্রযুক্ত বল কত? 400 নিউটন না? এখন উভয় গাড়ির চাকা এবং রাস্তার ঘর্ষণজনিত বল 120 নিউটন যদি হয়। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে ওকে। সবাই একটু খেয়াল করো, ঘর্ষণটা আমার এখানে দ্বিতীয়টাতে লাগবে, প্রথমটাতে লাগবে না। দেখো, আমাদের এই গাড়িতে কত বল দেয়া লাগবে? 400 নিউটন। এটাতে দেয়া লাগবে কত? 400 নিউটন। মানে তাদের উপর যদি লব্ধি বলটা 400 হয়, দেন তারা যা করতেছে গ্রাফের মধ্যে তারা করতে পারবে। কিন্তু যেহেতু ঘর্ষণ বল আছে একজনের উপর, দুইজনের উপরে কত? 120 করে। তাই দুজনকে কত করে দেয়া লাগবে? 520। কেন? কারণ 520 যদি তারা না দেয়, তাহলে তারা 120-কে কেমনে ফাইট করবে? তাদের তো দিন শেষে থাকা লাগবে 400। তারা যদি দিয়েই দেয় 400, তাহলে 120 ঘর্ষণজনিত বলটা বাদ গিয়ে তাদের হাতে তো পড়ে থাকবে আরো কম। তাই না? তো দুইজনকেই যে বলটা আসছে এটা হচ্ছে আমাদের দরকারি বল। আমার ত্বরণ দরকার এটা, তাই আমার বল দরকার এটা। এই সেম টপিকটা আমরা কেন্দ্রমুখী বল হিসাব করার সময় করছিলাম না? আমার দরকার 20 নিউটন, আছে আমার কাছে 5 নিউটন, দিতে হবে কত আরো? আমার দরকার 20, আছে 5, দিতে হবে আমার কত? 15। এখানে সিমিলার। এখানে হচ্ছে আমার দরকার 400, বাট উল্টা দিকে কে কাজ করতেছে? 120। তাহলে আমাকে অবশ্যই দিতে হবে কত? 520। এই সেম কথা কি এইভাবে বলছিলাম না আমরা? আমার টার্গেট ছিল 20, আমার এদিকে কাজ করতেছে 5, আমার তাহলে দিতে হবে কত এখানে? 25। সেম কনসেপ্ট এখানে আসবে। আমি ঘোষণাটা খেয়াল করিনি। এখন তো ঠিক আছে সবার? বুঝতে পারছো কিনা? তুমি বুঝছো?
ফিজিক্স ক্লাস শেষ, যাতে ফিজিক্স শেষ চলে যেতে পারো। তোমার বোঝাচ্ছি। কারণ এখানে দেখো প্রশ্ন কি চাইছে, প্রশ্ন চাইছে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বল, এখানে বলে নাই গাড়ির উপর প্রযুক্ত বল। এই সবাই একটু খেয়াল করো, এখানে কিন্তু প্রশ্নের মধ্যে কথা একটু বোঝা লাগবে তোমাদের। এখানে বলছে গাড়ি দুটি কর্তৃক প্রযুক্ত বল, দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য কার্স। তাহলে গাড়ির দ্বারা প্রযুক্ত বল, এই কথার মানে কি গাড়িকে বাধা দেওয়া হচ্ছে। তাহলে গাড়ির উপর আমার প্রযুক্ত বলটা হওয়া লাগবে ওভারঅল 400 নিউটন। কিন্তু যদি বাধা বল আসে 120, আমার কি কি সেটাকে ওভারকাম করে বাকিটা পুষাই দেওয়া লাগবে না? তা আমার লাগবে ওভারঅল 400 দেয়া বল। 400 বল যদি আমি না দেই, আমার তো ত্বরণ তৈরি হবে না। বা 400 হওয়ার জন্য আমার তো আগে 120-কে ব্যালেন্স করা লাগবে। আমি 120 দিব, দেন ঘর্ষণটাকে আমরা ব্যালেন্স করে ফেললাম, দেন আরো 400 দিব আমার যেটা দরকার। 120 120 কাটাকাটি, 400 গিয়ে আমার ত্বরণে লাগবে। আর যদি আমি 400 দিই, 120 কাটা গিয়ে থাকবে কত? 300 সামথিং থাকবে, না 280 থাকবে নাকি? ক্লিয়ার? ওকে, যাদের ফিজিক্স শেষ চলে যাও।